বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত 7 থেকে 9 এপ্রিল ভারত সফর করেছেন। বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময়ে এটি বাংলাদেশের কোনো মন্ত্রীর প্রথম ভারত সফর। আজ কথা বলবো এই সফর এবং বাংলাদেশ ভারত সম্পর্কে সম্ভাব্য গতি প্রকৃতি নিয়ে। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সাম্প্রতিক অবস্থানের দিকে তাকানো যাক। ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম ট্যাগলাইন হচ্ছে নেইবারহুড ফার্স্ট পলিসি। ভারত বরাবরই বলে এসেছে তারা বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী, তারা দুই দেশের পিপল টু পিপল কানেকশনে বিশ্বাসী এবং সর্বোপরি দুই দেশের পারস্পরিক সম্পর্কের যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে তার উপর ভিত্তি করেই তারা সম্পর্ক এগিয়ে নিতে চায়। ভারতের এই অবস্থান যে শুধু কথার কথা নয়, সেটা ভারত বরাবরই কাজে প্রমাণ দিয়েছে। বিশেষত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 18 মাসের অপশাসনের সময় এটি আরো দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। ডক্টর ইউনূস ক্ষমতায় বসার আগেই ভারতের 7 সিস্টারকে অশান্ত করার হুমকি দিয়েছেন। ইউনূসের সরাসরি পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা কিংস পার্টি এনসিপির নেতারাও ক্রমাগত সেই ধারা অব্যাহত রেখেছে। হাসনাত আব্দুল্লাহ সরাসরি ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করে 7 সিস্টার্সকে স্বাধীন করার আহ্বান জানিয়েছে। ডক্টর ইউনূসের সফরসঙ্গী হিসাবে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিয়ে জামাতের নায়েবে আমির মোহাম্মদ তাহের গাজাউতুল হিন্দ নামক ধর্মযুদ্ধের আহ্বান জানিয়েছে। ঢাকা রাস্তায় নিত্য স্লোগান উঠেছে, দিল্লি না ঢাকা। স্লোগান উঠেছে, আমরা সবাই বাবর হব, 7 সিস্টার্স স্বাধীন করব। এমনকি হাদির মৃত্যুকে কেন্দ্র করে আক্রান্ত হয়েছে চট্টগ্রামস্থ ভারতীয় উপহাই কমিশন। অর্থাৎ ভারতকে রীতিমতো শত্রু রাষ্ট্রে পরিণত করার সর্বাত্মক চেষ্টা চালিয়েছে ইউনূস গম। এত উস্কানি সত্ত্বেও ভারত ঠিকই উন্নতি সম্পর্ক ধরে রেখেছে। কোনো পর্যায়েই ভারতের তরফ থেকে আক্রমণাত্মক কোনো বক্তব্য আসেনি। নিরাপত্তাজনিত কারণে ভিসা কার্যক্রম সীমিত করা, কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিয়ে যাওয়া কিংবা ট্রান্সশিপমেন্ট সুবিধা স্থগিতের মতো সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হলেও জরুরি নিত্য প্রয়োজনীয় পণ্যের রফতানি ঠিকই চালু রেখেছে ভারত। মাইলস্টোনস কোনে হেলিকপ্টার দুর্ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য পাঠিয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল। এমনকি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংককে দ্বিপাক্ষীয় বৈঠকও করেছেন ডক্টর ইউনূসের সাথে। বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনগণ কেন্দ্রিক সম্পর্ক বজায় রাখার জন্য ভারত তাদের সদিচ্ছার ধারাবাহিকতা ধরে রেখেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকারের সময়ও। শুরুটা হয়েছিল সরকার গঠনের আগেই। খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে বাংলাদেশে উড়ে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টেও আনা হয়েছে শোক প্রস্তাব। সরকার গঠনের পর নরেন্দ্র মোদী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বৈশ্বিক জ্বালানি সংকটের সময়েও ভারত বাংলাদেশে ডিজেল রফতানি অব্যাহত রেখেছে। চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ডিজেল এসেছে 30,000 মেট্রিক টন। এমন একটি সময়েই ভারত সফর করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। 2 দিনের এই সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের জ্বালানি মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সাথে বৈঠক করেছে খলিলুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের প্রতিনিধি দল। এই সফর প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, ভারত বাংলাদেশের নতুন সরকারের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গঠনমূলক সম্পর্ক উন্নয়নের বিষয়ে ঐকমত্য পোষণ করেছে। এছাড়াও দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে এই সফরে। অফিসিয়াল বিবৃতিতে স্বভাবতই সকল বিষয় আসবে না। দ্বিপাক্ষীয় কূটনৈতিক আলোচনায় বিটুইন দ্য লাইন অনেক ডিসকাশন হয় ক্লোজ ডোরে। সেগুলোই আদতে নির্ধারণ করে ভবিষ্যতের গতিপথ। তা ডক্টর খলিলুর রহমানের 2 দিনের এই সফরে আর কি কি বিষয় আলোচিত হয়েছে? দিল্লির সাউথ ব্লক সংশ্লিষ্ট সূত্র, সাবেক কূটনীতিক এবং কূটনীতিক বিটের সিনিয়র সাংবাদিকদের সাথে আলাপ করে এই বিষয়ে বেশ কিছু বিষয় জানা গিয়েছে। ভারত খলিলুর রহমানের এই সফরকে দেখেছে মূলত বিশ্বাস যাচাইয়ের মুহূর্ত হিসেবে। এই সফরে ভারতের নিরাপত্তা, বাণিজ্যিক সম্পর্ক এবং বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার সংক্রান্ত সুনির্দিষ্ট বেশ কিছু বিষয় উত্থাপন করে সেই বিষয়ে বর্তমান বিএনপি সরকারের অবস্থান এবং তাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জানতে চাওয়া হয়েছে। ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একদিকে যেমন উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতকে দূরে সরিয়ে দিয়েছিল, অন্যদিকে গ্রহণ করেছিল প্রো পাকিস্তান পলিসি। পাকিস্তান সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখা গিয়েছে নিয়মিত বাংলাদেশ সফরে আসতে। করাচি থেকে এসেছে একাধিক জাহাজ, যেগুলো কোনো যাচাই বাছাই ছাড়াই আনলোড হয়েছে চট্টগ্রাম বন্দরে। সেই ধারাবাহিকতা কিন্তু এখনো চলমান। গত মাসেই পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেছেন। আইএসের ঊর্ধ্বতন কর্মকর্তা জুনায়েদ আহমেদ সম্প্রতি সাধারণ পাসপোর্ট নিয়ে গোপনে ঢাকা সফর করেছে। বাংলাদেশের সমরাস্ত্র কারখানায় পাকিস্তানের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক শাহিন ক্ষেপণাস্ত্র তৈরির প্রস্তাবও দিয়েছে পাকিস্তান। অতি সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কলকাতায় হামলা চালানোর হুমকি দিয়েছে। খাজা আসিফ আগে হুমকি দিয়েছিল যে এবার 2 প্রান্ত থেকে ভারতে হামলা করা হবে। এই সকল সুনির্দিষ্ট বিষয়ে খলিলুর রহমানের কাছে বাংলাদেশ সরকারের অবস্থান জানতে চাওয়া হয়েছে। চীনের সহায়তায় চিকেন নেক সংলগ্ন লালমনিরহাট বিমানবন্দর চালুর উদ্যোগ নিয়েছিল ইউনূসের অন্তর্বর্তী সরকার। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ঠিক পূর্ব মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের মধ্যে মনুষ্যবিহীন আকাশযান অর্থাৎ ইউএভি উৎপাদন
সংযোজন কারখানা স্থাপন সহ প্রযুক্তি হস্তান্তরে জিরোজি চুক্তি স্বাক্ষর করা হয়। এর আগে বাতিল করা হয় চট্টগ্রামের মিরসরাই এবং মোংলায় প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। এসব বিষয়েও বর্তমান সরকারের অবস্থান জানতে চেয়েছে দিল্লি। হিন্দু ধর্মাবলম্বীদের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলায় আটক করেছিল অন্তর্বর্তী সরকার। জেলে থাকা অবস্থায় তার নামে দেওয়া হয়েছিল মিথ্যা হত্যা মামলা। এছাড়া ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আবুল বারাকাত, সাবেক সাংসদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর, সাংবাদিক শ্যামল দত্ত, ফারজানা রূপা, শাকিল আহমেদকেও দীর্ঘ 1.5 বছরের বেশি সময় ধরে কারাগারে আটক রাখা হয়েছে। আলোচনায় উঠে এসেছে তাদের মুক্তির বিষয়েও। আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের মৌলবাদী শক্তির ক্রমবর্ধমান উত্থান নিয়ে। ইউনূস সরকার জসীমউদ্দিন রহমানী, হারুন ইজাহারের মতো তীব্র ভারত বিদ্বেষী জঙ্গি নেতাদের মুক্তি দিয়েছিল। তারা বহাল তবিয়তে উগ্রপন্থা বিস্তারে কাজ করে যাচ্ছে। হারুন ইজাহার সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে আটক অন্য জঙ্গিদের মুক্তির বিষয়েও কথা বলেছে। এসব ব্যাপারেও বর্তমান সরকারের অবস্থান জানতে চেয়েছে ভারত। অবধারিতভাবেই আলোচনা এসেছে বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি, মত প্রকাশের স্বাধীনতা এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টিও। বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সমান অধিকারের বিষয়ে তাদের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এ সকল বিষয়ে বিএনপি সরকার কি জবাব দেয় এবং কি ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, সেগুলোর উপরই আসলে নির্ভর করছে বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ গতিপথ। ভারত মনে করে এই দুই দেশের সম্পর্ক উন্নয়নে নিজেদের উদারতা এবং সদিচ্ছার প্রমাণ তারা ইতিমধ্যেই দিয়েছে এবং তারা এখন বাংলাদেশের কাছেও একই প্রত্যাশা করছে। কিন্তু বাস্তব পরিস্থিতি কি বলছে? সফর শেষে খলিলুর রহমান ভারতীয় এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন, দুই দেশের সম্পর্কের উন্নয়নের সফলতা নির্ভর করবে পারস্পরিক ট্রাস্ট এবং কনফিডেন্সের উপর। বিএনপি সরকার এখন পর্যন্ত কি সেরকম কোনো বার্তা দিতে পেরেছে? নির্বাচনের পূর্বে বিএনপির শীর্ষ নেতারা বলেছিল তারা কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে না। সেই তারাই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের জন্য ইউনূসের করা সন্ত্রাস বিরোধী আইন সংশোধন করে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করেছে। কারাগারে আটক চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে বিএনপি সরকারের পার্বত্য চট্টগ্রাম এবং ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের করা 2023 সালের এক মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর শুনানি হয়েছে। বউয়ের শাড়ি পুড়িয়ে ভারতীয় বিরোধী আন্দোলনে ডাক দেওয়া রুহুল কবির রিজভী হয়েছেন তারেক রহমানের উপদেষ্টা। 2004 সালে বিএনপি জামাত জোট সরকারের আমলে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের জন্য আনা 10টা অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর হয়েছেন বিএনপি সাংসদ। ভারতের বিরুদ্ধে একের পর এক প্রপাগান্ডা চালানো সাইদ আব্দুল্লাহকে বানানো হয়েছে তারেক রহমানের বিশেষ সহকারী। এই সাইদ আব্দুল্লাহ 5 আগস্ট প্রচার চালিয়েছিল ঢাকায় র এজেন্টরা ছাত্রদের হত্যা করছে। সারা দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চলমান। ইউনূস আমলে যেমন দীপুচন্দ্র দাসকে ধর্ম অবমাননার অভিযোগে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, ঠিক তেমনি এই 2 দিন আগে কুষ্টিয়ার প্রকাশ্য দিবালোকে পুড়িয়ে মারা হয়েছে একজন পীরকে। উগ্রবাদীদের দাবির মুখে পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বানানো হয়েছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। অর্থাৎ বিএনপি সরকার পররাষ্ট্রমন্ত্রীকে ভারত সফরে পাঠিয়ে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালালেও বাস্তবে হাঁটছে সেই চিরায়ত ভারত বিরোধিতার পথে। অবশ্য বিএনপির এই দ্বান্দ্বিক অবস্থা নতুন নয়। 2013 সালে বাংলাদেশ সফরে আসা ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সফরকালীন সময়ে জোটসঙ্গী জামাতকে দিয়ে হরতাল ডাকিয়ে সেই হরতালের অজুহাতে প্রণব মুখার্জির সাথে সাক্ষাৎ বাতিল করেছিলেন খালেদা জিয়া। সেই খালেদা জিয়া আবার 2015 সালে বাংলাদেশ সফরে আসা নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করার জন্য হোটেল লবিতে বসেছিলেন 45 মিনিট। দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, সততা এবং খোলা মন নিয়ে আলোচনার টেবিলে বসা। বাংলাদেশ ভারত সম্পর্ক বর্তমানে একটি ক্রসরোডে এসে পৌঁছেছে। চলমান বৈশ্বিক জ্বালানি সংকটে ভারত থেকে ডিজেল আমদানি ব্যতীত বাংলাদেশে কোনো উপায় নেই। 1996 সালে আওয়ামী লীগ সরকারের আমলে 30 বছরের জন্য করা গঙ্গা পানি চুক্তি নবায়ন করতে হবে এই বছর। বর্তমান বিএনপি সরকার যদি তাদের দীর্ঘদিনের রাজনৈতিক পুঁজি সস্তা ভারত বিরোধিতা থেকে বের হয়ে না আসে, তাহলে এই দুই দেশের সম্পর্কের বাস্তব উন্নতি সম্ভব নয়, আর তাতে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ। ইতিহাসের পাতায় এর দায় বিএনপির উপরই বর্তাবে।